ভ্লাদ ড্রাকুলা ইতিহাসের এক অন্ধকারসম অধ্যায়ের রচয়িতা যিনি যুদ্ধের ময়দানে নামার আগেই শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দিতে পারঙ্গম ছিলেন যিনি বন্দী ও বিরোধী মতের মানুষকে টর্চার করতে নিত্য নতুন পদ্ধতি উদ্ভাবন করতে ভালোবাসতেন তিনি। ভ্লাদের দুর্ভাগ্য ছিল তার জন্ম ও উত্থান হয়েছিল দ্বিতীয় মেহমেদ খানের মতো বিজেতা শাসকের যুগে। অটোমানরা তখন কনস্টান্টিনোপল জয় করে ইউরোপের ত্রাস হয়ে আবির্ভূত হয়েছে, কিন্তু ভ্লাদ অটোমানদের মাটিতে নামিয়ে আনলেন। ওয়ালাচিয়াকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা করেছিলেন ভ্লাদ। সে লক্ষ্যে ভ্লাদ লড়ে গেছেন মৃত্যু পর্যন্ত, আর পেছনে রেখে গেছে নৃশংসতা, হিংসতার গা শিউরে ওঠা কিছু গল্প। আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি পৃথিবীর সেই সবথেকে ভয়ঙ্কর নৃশংসকারী ভ্লাদ ড্রাকুলার ইতিহাস নিয়ে, যার আগমন হয়েছিল ওসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিধর সুলতান কুস্তুনতুনিয়া বিজয়ী সুলতান মেহমেদ খান ফাতি এর রাজত্বকালে। সুলতান মেহমেদ খানের মতো শক্তিশালী সুলতানও যার কাছে প্রায় হেরে যেতে বসেছিলেন। 1402 সালে এশিয়ার শেষ দিগ্বিজয়ী আমির তাইমুরের হাতে বিধ্বস্ত হল ওসমানী সাম্রাজ্য। ইউরোপ জুড়ে তখন বইছে খুশির হাওয়া। খণ্ড বিখণ্ড ওসমানী সালতানাতের দুর্বলতাকে কাজে লাগিয়ে শক্তিশালী হতে লাগল পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো। তেমনি পিছিয়ে ছিল না দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, ওয়ালাচিয়া। ওয়ালাচিয়ার তৎকালীন গভর্নর প্রিন্স মার্সিয়া দ্য এল্ডার নিজেকে শক্তিশালী করলেন বটে, উপরন্তু গৃহযুদ্ধের অন্যতম প্রতিপক্ষ মুসা বেকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করলেন মার্সিয়া দ্য এল্ডার। মার্সিয়া দ্য এল্ডারের মৃত্যুর ঠিক 28 বছর পর ওয়ালাচিয়ার সিংহাসনে আগমন হল এমন এক যুবরাজের, যে ওয়ালাচিয়া বটেই, বরং তাবৎ পৃথিবীতে স্মরণীয় হয়ে আছে, কোথাও প্রতিরোধ যুদ্ধের নায়ক হিসেবে, আর কোথাও দ্য ডেভিল হিসেবে। তুর্কিদের কাছে তিনি পরিচিত দ্য ইম্পেলার ডাকনামে। কে ছিল সেই প্রিন্স? চলুন আপনাদের নিয়ে যায় 1500 শতাব্দীর ওয়ালাচিয়ার রাজদরবারে। এদিকে কিছুদিন পর আমির তাইমুরের কাছে ওসমানীয়রা বিধ্বস্ত হল, ইউরোপ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে। মার্সিয়ার নেতৃত্বে ওয়ালাচিয়াও শক্তিশালী হয়ে উঠল। তিনি বায়েজিদ খানের ছোট পুত্র মুসাকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করলেন, কিন্তু মেহমেদ খানের কাছে মুসা পরাজিত হল। ওসমানীয়দের নবজন্ম হল মেহমেদ খানের হাত ধরে। মুসাকে প্রত্যক্ষভাবে সহায়তা করায় ওয়ালাচিয়ার উপর খেপেছিলেন সুলতান প্রথম মেহমেদ খান। তাই সিংহাসনে বসার পরপরই দানিয়বের তীরবর্তী বেশ কয়েকটি ওয়ালাচিয়ান দুর্গ কেড়ে নিলেন সুলতান। ওয়ালাচিয়ার গুরুত্বপূর্ণ শহর দোবুর্জা দখল করে সেটাকে ওসমানীয় ভূখণ্ড হিসাবে ঘোষণা দিলেন। অন্যদিকে ওসমানী সুলতান ওয়ালাচিয়াকে হাঙ্গেরি বা ট্রান্সিলভেনিয়ার আক্রমণ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। 1415 সালের এই চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো ওসমানীয় সাম্রাজ্য ও ওয়ালাচিয়ার মাঝে একটি উপযুক্ত বোঝাপড়া তৈরি হয়, যেখানে ওয়ালাচিয়া ওসমানীয়দের কর দিলেও পুরোপুরি অনুগত রাষ্ট্র হবে না। অন্যদিকে ওসমানীয়রা তাদেরকে বহিঃশত্রু থেকে রক্ষার প্রতিশ্রুতি দেয়। ভ্লাদ ড্রাকুলার পিতার নামও ছিল ভ্লাদ দ্য সেকেন্ড। এই ভ্লাদ দ্য সেকেন্ড হুদিয়ানির পছন্দের শাসক দ্বিতীয় বাসারবকে সরিয়ে ওসমানীয়দের সাহায্যে ওয়ালিকার সিংহাসনে বসেন। ভ্লাদের এহেন পদক্ষেপের ফলে তাদের মধ্যকার শত্রুতা আরও তীব্র হয়। যদিও ভ্লাদ 1445 সালে ওসমানীয়দের সাথে চুক্তি ভঙ্গ করেছিল, কিন্তু হুনিয়াদির সাথে তার সম্পর্ক শেষ পর্যন্ত ভালো হয়নি। 1447 সাল নাগাদ হুনিয়াদি ওয়ালাচিয়ার সিংহাসন থেকে ভ্লাদকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন। কয়েক মাস ধরে শক্তি সঞ্চয় করার পর 1447 সালের 24 নভেম্বর জন হুনিয়াদি সর্বশক্তি দিয়ে ওয়ালাচিয়া আক্রমণ করেন। ভ্লাদ দ্য সেকেন্ড হুনিয়াদির হাতে আটক হন এবং সাথে সাথে তাকে হত্যা করা হয়। তার বড় ছেলে মির্সিয়াকে জীবিত কবর দেওয়া হয়। দ্য রিজারেকশন অফ ড্রাগন। ভ্লাদ দ্য সেকেন্ড ও তার বড় ছেলের সলিল সমাধি ঘটল 1447 সালের শেষে। কিন্তু ওয়ালাচিয়া থেকে বহু মাইল দূরে অ্যানাতোলিয়ার এগ্রিগুজে 2 ড্রাগন পুত্র বেড়ে উঠছিলেন। বড়জনের নাম ভ্লাদ, ছোটজনের নাম রাদু।
সুলতান মুরাদ খানের সাথে চুক্তির অংশ হিসাবে জিম্মি হিসাবে ছোট দুপুত্রকে ওসমানীয় ভূখণ্ডে রেখে গিয়েছিলেন ভ্লাদ দ্য সেকেন্ড। ওসমানীয় ভূখণ্ডে থাকার কারণে দুই ভাই বেঁচে গেলেন হুনিয়াদির আক্রোশের থেকে। ভ্লাদ দ্য সেকেন্ডের বংশ রক্ষা পেল। আমাদের গল্পের মধ্যমণি এই বেঁচে যাওয়া দুই ভাইয়ের প্রথমজন ভ্লাদ ড্রাকুলা দ্য থার্ড। ওয়ালাচিয়ার ইতিহাসকে নতুনভাবে লিখেছিলেন যিনি। ভ্লাদ ড্রাকুলার জন্ম ও উত্থান। ভ্লাদের পিতা ভ্লাদ দ্য সেকেন্ডের 4 জন সন্তান ছিলেন। 1 মির্সিয়া দ্য সেকেন্ড, 2 ভ্লাদ কালুগারুল, 3 ভ্লাদ ড্রাকুলা, 4 রাদুক দ্য হ্যান্ডসাম। ভ্লাদের জন্মের নিশ্চিত তারিখ নিরূপণ করা সম্ভব নয়, তবে এতটুকু নিশ্চিত যে ভ্লাদ 1429-30-এর মধ্যেই জন্মগ্রহণ করেছেন। 1448 সালে ক্ষমতায় গ্রহণের সময় ভ্লাদ উপযুক্ত বয়সে পদার্পণ করেছিলেন। ভ্লাদ ছিলেন ওয়ালাচিয়ার সর্বশ্রেষ্ঠ রাজা মার্সিয়া দ্য এল্লারের নাতি। অন্যদিকে তার মা ছিলেন মলদেভিয়ার রাজা আলেকজান্ডার দ্য গুডের কন্যা। ফলে পিতামাতা উভয় দিক থেকেই ভ্লাদ ড্রাকুলা দ্য থার্ড ছিলেন একজন রাজপরিবারের সন্তান। পিতা ভ্লাদ দ্য সেকেন্ড হাঙ্গেরির রাজা সিগিসমুন্ডের গোপন সংস্থা ড্রাকন অর্ডারের সদস্য হিসেবে ড্রাকুল বা ড্রাগন উপাধি লাভ করেছিলেন, আর তার পুত্র হিসেবে ভ্লাদের নামের শেষে যুক্ত হয় ড্রাকুলা। রোমানীয় ভাষায় এ যুক্ত করে সান বোঝানো হয়। ড্রাকুলিয়ার মানে দাগায় ড্রাকুলের সন্তান। ইংরেজিতে আমরা এটাকে ড্রাকুলা হিসেবে উচ্চারণ করি। ভ্লাদের শৈশব পিতামাতার সাথে ওয়ালাচিয়াতে কাটলেও তার কৈশোর অতিবাহিত হয় ওসমানীয় ভূখণ্ডে। ওসমানীয় দরবারে এসে ভ্লাদ ও তার ভাই রাদুর জীবনের নতুন অধ্যায় শুরু হয়, কেননা ভ্লাদ এখানে ইসলামিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হন এবং সাবলীলভাবে তুর্কি ভাষায় কথা বলা রপ্ত করে ফেলেন। 1442 থেকে 48 এই 6 বছর ওসমানীয় দরবারে ছিলেন ভ্লাদ ও তার ভাই রাদু। যদিও তাদের জিম্মি হিসেবে পাঠানো হয়েছিল, কিন্তু ওসমানীয় দরবারে শিক্ষা দীক্ষার সুযোগ পাওয়াকে বেশ সৌভাগ্য বলেই মনে করা হতো। কিন্তু ভ্লাদ কোনোদিনই ওসমানীয় কালচারকে আপন করে নেননি। তার ভাই রাদু ছিলেন ঠিক তার উল্টো। তিনি ওসমানীয় কালচার রপ্ত করেছেন বটে, ইসলাম ধর্ম গ্রহণ করে পুরো দস্তুর মুসলিম বনে যান এবং ক্রমে ওসমানীয় সুলতানের প্রিয় পাত্র হয়ে ওঠেন। ঘরে ফেরা। দীর্ঘ 6 বছর ওসমানীয় দরবারে কাটিয়ে ভ্লাদ যখন ওয়ালাচিয়াতে ফিরে যেতে চাইছিলেন, তখন অনেক কিছু পাল্টে গেছে। ভ্লাদের পিতা ও বড় ভাই জন হুনিয়াদির হাতে বেঘরে মারা পেরেছেন। আরেক ভাই ভ্লাদ কালুগারুল পুরোপুরি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন। ভ্লাদের পৈতৃক সম্পদ ওয়ালাচিয়াও তার হাতছাড়া। ওয়ালাচিয়ার সিংহাসনে বসে আছেন জন হুনিয়াদির একান্ত অনুগত শাসক ভ্লাদিস্লাভ। যে ওয়ালাচিয়াকে ভ্লাদের দাদা মার্সিয়া দ্য এল্ডার সবসময় স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, ভ্লাদিস্লাভ সে রাষ্ট্রকে জন হুনিয়াদি ও হাঙ্গেরির করদরাজ্য পরিণত করল। 1444 সালের ওয়ার্নার ক্রুসেডে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল হুনিয়াদির নেতৃত্বাধীন ইউরোপ। সেই লজ্জার পোশাক হুনিয়াদি ছুঁড়ে ফেলতে চাইছিলেন বহুদিন ধরে। সেই চেষ্টা থেকেই হুনিয়াদি নতুন একটি ক্রুসেডের আহ্বান জানালেন। এবার অবশ্য তেমন সাড়া পাওয়া গেল না। সুলতান দ্বিতীয় মেহমেদ খানের ভয়ে ইউরোপ তখন তটস্থ। সার্বিয়ার কাছে ধরনা দিলেন হুনিয়াদি। সার্ব রাজা জর্জ ব্রাঙ্কোভিচ তাকে মুখের উপর ফিরিয়ে দিলেন। উপরন্তু সার্বিয়ার ভেতর দিয়ে যেন হুনিয়াদির সেনাবাহিনী মার্চ না করে হুনিয়াদির পাশে দাঁড়ালো তার নতুন করদ রাজ্য ওয়ালাচিয়া, মোলদাভিয়া, পোল্যান্ড আর উসমানীয় বিদ্রোহী শাহজাদা দাউদ সেলেবি। 1448 সালের 28 সেপ্টেম্বর 20,000 সেনা নিয়ে দানিউব পাড়ি দিলেন হুনিয়াদি। তার লক্ষ্য কোসোভরের ময়দান। জন হুনিয়াদির সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে চলে এসেছিল ওয়ালাচিয়ার নতুন শাসক ভ্লাদিস্লাভ। ওয়ালাচিয়ার সিংহাসন তখন কার্যত ফাঁকা, তার ডেপুটি ছিল দায়িত্বে। ওয়ালাচিয়ার পরিস্থিতি সম্পর্কে বরাবরই ওয়াকিবহল ছিলেন সুলতান দ্বিতীয় মুরাদ খান। তিনি তখনই রুমেলিয়ার বেইলার বে কারাচা পাশাকে ওয়ালাচিয়ায় অভিযানের নির্দেশ দিলেন। কারাচা পাশা তখন হুনিয়াদির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, তাই এই অভিযানের জন্য দায়িত্ব দেন থেসালির গভর্নর তুরাহান বেকে। তুরাহান বে প্রথমে দানিয়বী তীরবর্তী ওয়ালাচিয়ান শহর গিউরগুই দখল করে নেন। সেখানে বসে ওয়ালাচিয়ার মূল ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি সারলেন তিনি। 1448 সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ওয়ালাচিয়ার উপর আচমকা হামলা চালালেন তুরাহান বে। ভ্লাদিস্লাভের ডেপুটি আর কর্মকর্তারা কিছু বুঝে ওঠার আগেই দুনিয়া থেকে বিদায় নিল। আকিঞ্জি যোদ্ধাদের হামলার চরিত্রই ছিল এরকম। সুলতান দ্বিতীয় মুরাদ খানের আদেশ অনুসারে ওয়ালাচিয়া সিংহাসনে বসলেন ভ্লাদ ড্রাকুলা দ্য থার্ড। তুরাহান বে বেশ কয়েকজন আকিঞ্জি যোদ্ধাকে ভ্লাদের সহযোগী হিসেবে রেখে ওয়ালাচিয়া ছাড়লেন। ওদিকে কোসোভের ময়দানে তখন বইছে যুদ্ধের হাওয়া।
60 বছর আগে কোসোভোয় সার্বিয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন সুলতান প্রথম মুরাদ খান। ঠিক সেখানেই জন হুনিয়াদির নেতৃত্বাধীন সেনাবাহিনীকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুলতান দ্বিতীয় মুরাদ খান। 1448 সালে 17 অক্টোবর হুনিয়াদির মুখোমুখি হলেন সুলতান দ্বিতীয় মুরাদ খান। 19 অক্টোবর তার পরদাদা প্রথম মুরাদ খানের মতোই হুনিয়াদি সেনাবাহিনীকে বিধ্বস্ত করলেন তিনি। হুনিয়াদি পালিয়ে গেলেন। কোসোভোর ময়দান থেকে এবার তিনি আটক হলেন সার্বিয়ান রাজা জর্জ ব্রাঙ্কোভিচের হাতে, যদিও পোপের আদেশে শেষ পর্যন্ত ছাড়া পেলেন। সুলতান দ্বিতীয় মুরাদ খানের সাহায্য ও দয়ায় ওয়ালাচিয়ার সিংহাসনে বসলেও 18 বছর বয়সী ভ্লাদের কপালে সুখ দীর্ঘস্থায়ী হল না। কোসোভোর ময়দান থেকে ফিরেই ভ্লাদিস্লাভ ট্রান্সিলভেনিয়া আর মোলদাভিয়া থেকে সহযোগিতা নিয়ে ওয়ালাচিয়ায় ঢুকে পড়লেন। ভ্লাদ একটুর জন্য প্রাণে বাঁচলেন। তিনি ফিরে আসলেন উসমানীয় দরবারে। তবে গতবারের মতো এবার সুলতানের সহযোগিতা লাভ করতে পারলেন না ভ্লাদ। ব্যর্থ মনোরথে ভ্লাদ মোলদাভিয়ার রাস্তা ধরলেন। 1449 সালে মোলদাভিয়ার সিংহাসনে বসেছিলেন তার মামা প্রিন্স বোদগান্দা সেকেন্ড। মামা ও মামাতো ভাই স্টিফেন দ্য গ্রেটের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তিনজনেই পরস্পরের সাথে ওয়াদা করেছিলেন যে মোলদাভিয়া ও ওয়ালাচিয়ার সিংহাসন পেতে তারা একে অপরকে সাহায্য করবেন। কিন্তু ভ্লাদের কপালে অতি শীঘ্রই দুঃখ নেমে আসলো। মামা বোদগান্দা সেকেন্ড অ্যাসাসিনেশনের শিকার হলেন 1451 সালের অক্টোবরে প্রতিপক্ষ পেট্রো অ্যারনের হাতে। ভ্লাদ তার মামাতো ভাই স্টিফেনকে নিয়ে মোলদাভিয়া ছাড়লেন, চলে আসলেন ট্রান্সিলভেনিয়ায় জন হুনিয়াদির রাজ্যে। হুনিয়াদি যে পিতা ও ভাইয়ের হত্যাকারী সেটা জানার পরও সিংহাসন লাভের জন্য ভ্লাদ হুনিয়াদির কাছে সাহায্য চাইতে এসেছিলেন। কিন্তু তার প্রত্যাশা বছর 3 জন্য পিছিয়ে গেল, কারণ সে বছরই অটোমান আর হাঙ্গেরি চুক্তি করল যে ওয়ালাচিয়া নিয়ে তারা আর মাথা ঘামাবে না পরবর্তী 3 বছরের জন্য। ওয়ালাচিয়া উভয় সাম্রাজ্য থেকে স্বাধীন থাকবে। হতাশ ভ্লাদ পরের কয়েক বছর ট্রান্সিলভেনিয়ায় পড়ে রইলেন। উসমানীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না সেটা নিশ্চিত, তাই হাঙ্গারি কিংবা হুনিয়াদি ছিল তার শেষ ভরসা। তবে ভ্লাদের ভাগ্য খুলল 1455 সালের শরৎকালে। কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর সুলতান দ্বিতীয় মেহমেদ খানের প্রথম লক্ষ্য ছিল ট্রেবিজন। ট্রেবিজনের পাট চুক্কে সুলতান মেহমেদ খান নজর দিলেন পূর্ব ইউরোপে। 1455 সালের নভেম্বরে ট্রান্সিলভেনিয়ায় অভিযান করালেন মেহমেদ খান। উদ্দেশ্য ছিল ট্রান্সিলভেনিয়া শক্তি পরীক্ষা করা। উসমানীয়দের অভিযান প্রতিরোধে হুনিয়াদির সাথে যোগ দিলেন ভ্লাদ। উদ্দেশ্য ছিল ওয়ালাচিয়া অধিকারে তার সাহায্য লাভ করা। ভ্লাদের কাঙ্ক্ষিত দিনটি এলো পরের বছর। সুলতান মেহমেদ খান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড অবরোধ করলেন। জন হুনিয়াদি বেলগ্রেড রক্ষায় ছুটে গেলেন। যাওয়ার আগে ভ্লাদকে দিয়ে গেলেন ট্রান্সিলভেনিয়া রক্ষার দায়িত্ব। সাথে বললেন, যদি পারো তোমার পৈতৃক সিংহাসনও উদ্ধার করে নাও। 1456 সালের জুলাই মাসে যখন সুলতান মেহমেদ খান আর হুনিয়াদি বেলগ্রেডে লড়াইয়ে ব্যস্ত, ভ্লাদ ট্রান্সিলভেনিয়া থেকে সেনাবাহিনী নিয়ে ওয়ালাচিয়ায় ঢুকে পড়লেন। ভ্লাদিস্লাভ বন্দী হলেন এবং ভ্লাদের আদেশে তাকে হত্যা করা হলো। 1456 সালের 20 আগস্ট ভ্লাদিস্লাভের পতন হলো। ভ্লাদ পৈতৃক সিংহাসনের অধিকার ফিরে পেলেন দীর্ঘ 7 বছর পর। শুরু হলো ভ্লাদের দ্বিতীয় এবং প্রকৃত রাজত্বকাল। ভ্লাদ ড্র্যাকুলার রাজনীতি। ম্যাকিয়াভেলি যেমন বলেন, গ্রেট কোনো কাজ করতে হলে ঝুঁকি নিতেই হবে। দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর ভ্লাদের চিন্তা ছিল কিভাবে তিনি এই যুদ্ধবিধ্বস্ত ওয়ালাচিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন, যেখানে না থাকবে হাঙ্গারি শাসকের খবরদারি আর না থাকবে অটোমান রাজদরবারের ফরমায়েশ। তবে ভ্লাদের এই স্বপ্ন ছিল বাস্তবতা থেকে বহুদূর। অটোমান বা হাঙ্গেরি কোনো সাম্রাজ্যই ওয়ালাচিয়ার মতো গুরুত্বপূর্ণ ভূখণ্ডকে একা ছেড়ে দিতে রাজি ছিল না। ভ্লাদও নিজে বুঝতেন এই বাস্তবতার কথা, তাই তিনি দুপক্ষের সাথেই চুক্তিতে বসলেন। হাঙ্গেরির মাধ্যমে চুক্তি করলেন প্রতিবেশী ট্রান্সিলভেনিয়ার ক্ষমতা কেন্দ্র ব্রাশফের সাথে। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সাথেও চুক্তি করলেন। তাদের বাৎসরিক কর দেওয়ার প্রতিশ্রুতি নবায়ন করলেন। কিন্তু ভ্লাদের এই দ্বিমুখী বা দুপক্ষকেই খুশি করা রাজনীতি টিকল না বেশি দিন। উপরন্তু ভ্লাদ দ্য গ্রেট ওয়ালাচিয়া গঠনের জন্য ওয়ালাচিয়ার ট্র্যাডিশনাল ভূখণ্ড আমলাস ও ফাগারাস দখল দাবি করলেন হাঙ্গেরির কাছে। ফলে ভ্লাদকে শীঘ্রই নিজেদের জন্য ঝুঁকি মনে করে বসল হাঙ্গেরির নতুন রাজকীয় গভর্নর লাডিস্লাস হুনিয়াদি। ট্রান্সিলভেনিয়া 2 নগররাজ্য ব্রাশফ ও সিবিউকে ভ্লাদের বিরুদ্ধে নতুন সিংহাসন প্রত্যাশী দাঁড় করানোর পরামর্শ দিলেন। ব্রাশফে নতুন সিংহাসনের দাবিদার হিসেবে উঠে আসলো ভ্লাদের হাতে নিহত দ্বিতীয় ভ্লাদিস্লাভের ভাই তৃতীয় ড্যান। সিবিউ সমর্থন দিল ভ্লাদের ভাই ভ্লাদ কালুগারুলকে। এরই মধ্যে হাঙ্গেরির রাজদরবারে নতুন গোলযোগ সৃষ্টি হল। লাডিস্লাস হুনিয়াদির অতিরিক্ত ক্ষমতা চর্চায় বিরক্ত হয়ে সম্রাট পঞ্চম ল্যাডিস্লাস এই রয়্যাল গভর্নরকে ক্ষমতাচ্যুত ও হত্যা করলেন। ফলে তার শালক মিহাইল সিজিলাগি ট্রান্সিলভেনিয়া সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। ভ্লাদ তার সাথে যোগ দিলেন। অন্যদিকে ট্রান্সিলভেনিয়ার নগররাজ্য ব্রাশফ ও সিবিল ছিল সম্রাটের পক্ষে। মিহাইল সিজিলাগির মিত্র হিসেবে ভ্লাদের প্রথম আক্রোশের শিকার হল সিবিউ। সিবিউর গ্রামের পর গ্রাম ভস্য হল ভ্লাদের দেওয়া আগুনে। প্রথমবারের মতো ভ্লাদ সুবিধ্বস্ত করলেন এখানেই। ভ্লাদের দ্বিতীয় শিকার ছিল ব্রাশফ। বিদ্রোহী ড্যানকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। প্রথমবারের মতো ভ্লাদের আক্রোশ দেখল ট্রান্সিলভেনিয়ার ক্ষমতাশালীরা। তড়িঘড়ি করে ভ্লাদের সাথে চুক্তি করতে বাধ্য হল তারা। বিদ্রোহী ড্যানকে রাজ্য ছাড়া করল ভ্লাদ।
লেতা মিহাইল সিজিলাগির কাছে 10,000 স্বর্ণ মুদ্রাও প্রদান করার শর্ত জুড়ে দিল ভ্লাদ। এদিকে হাঙ্গারির সম্রাট পঞ্চম ল্যাডিস্লাসও মারা গেলেন। মিহাইল সিজিলাকি তার ভাতিজা ম্যাথিয়াস কর্ভিনাস হুনিয়াদিকে নতুন সম্রাট হিসেবে প্রস্তাব করলেন হাঙ্গেরি সেনেটের কাছে। 24 জানুয়ারি 1458 সালে ম্যাথিয়াস কর্ভিনাস হাঙ্গারির নতুন সম্রাট হিসেবে নির্বাচিত হলেন। মিহাইল নিযুক্তি পেলেন রয়্যাল গভর্নর হিসেবে। নতুন রয়্যাল গভর্নর ভ্লাদকে তার দাবি অনুযায়ী আমলাস ও ফাগারাস ছিড়িয়ে দিলেন। ওয়ালাচিয়া প্রতিষ্ঠার পর দ্বিতীয়বারের মতো ওয়ালাচিয়া তার সভ্যখণ্ডকে এক পতাকার নিচে আনতে সক্ষম হল। ভ্লাদ তার নামের প্রথমে যোগ করলেন লর্ড অ্যান্ড রুলার অফ অল ওয়ালাচিয়া অ্যান্ড দ্য ডাচিজ অফ ফাগারাস অ্যান্ড আমলাস। নতুন সম্রাট ম্যাথিয়াস কর্ভিনাসের চাচা মিহাইল সিজিলাগিরের হস্তক্ষেপে ওয়ালাচিয়া ও ট্রান্সিলভানিয়ার মধ্যে শান্তি স্থাপিত হল। 1458 সালের পুরোটা সময় শান্তি বজায় ছিল। দু অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, বিশেষ করে ট্রান্সিলভানিয়া থেকে অস্ত্র আমদানি করার পুরনো রীতিও ফেরত আসলো। কিন্তু সবকিছুতে বাদ সাধলেন নতুন সম্রাট। বয়সে তরুণ ম্যাথিয়াস ক্রমেই চাচা মিহাইলের খবরদারিতে বিরক্ত হয়ে পড়লেন। 1458 সালের অক্টোবরে সম্রাট চাচা মিহাইলকে ক্ষমতাচ্যুত ও বন্দী করলেন। ফলে ভ্লাদ রাজ দরবারে তার ঘনিষ্ঠ মিত্রকে হারালেন। তরুণ সম্রাটের দ্বিতীয় টার্গেট ছিল স্বাভাবিকভাবেই ভ্লাদ ড্রাকুলা। 1459 সালের 3 এপ্রিল ট্রান্সিলভানিয়ার নগরগুলোর কাছে রাজকীয় আদেশ পাঠালেন ম্যাথিয়াস। আদেশ দিলেন যে কোনো মূল্যে ওয়ালাচিয়ার সিংহাসন থেকে ভ্লাদকে সরাও। ততস্থলে নতুন ভয়ভট হিসেবে নিয়োগ পাবে বিদ্রোহী ড্যান দ্য থার্ড। সম্রাটের এমন আদেশ পাওয়ার পর ওয়ালাচিয়ার সাথে করা সমস্ত চুক্তি স্থগিত করল ব্রাশভ ও সিবিউ। ওয়ালাচিয়ায় অস্ত্র রপ্তানিও বন্ধ করল তারা। ড্যান দ্য থার্ডের জন্য সেনাবাহিনী প্রস্তুত করা শুরু করল তারা। পরিকল্পনা ছিল যে 1459 সালের জুলাইয়ে ওয়ালাচিয়ায় অভিযান চালিয়ে ভ্লাদকে উৎখাত করবে তারা। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠল। তারপর 1459 সালের সেপ্টেম্বরে ব্রাশভের অধিবাসীরা এমন এক সকালের সাক্ষী হল যা তারা আজন্ম কল্পনাও করেনি। গভীর রাত তখন। ভ্লাদের সাথে মাত্র কয়েকজন যোদ্ধা, কিন্তু সবাই দুর্ধর্ষ। ভ্লাদ মাসের পর মাস তাদের ট্রেনিং দিয়েছেন। ভ্লাদের প্রথম শিকারে পরিণত হল শরতের শুরুতে কেটে রাখা স্তূপীকৃত ফসলগুলো। সেগুলো আগুনের শিকার হল। অধিবাসীরা তখনও ঘুমে। ফজরের আলো ফুটছে মাত্র। পাখিদের কিচিরমিচির শুরু হয়েছে একটু একটু। তখনই আকস্মিক হামলার শিকার হলো তারা। যারা পালিয়ে গেল বা তৎক্ষণাৎ মারা গেল তারা ছিল ভাগ্যবান, কারণ যারা বন্দী হলো তাদের ভাগ্যে অপেক্ষা করছিল এক করুণ পরিণতি। সকালের আলো ফোটার পর সেন্ট জ্যাকব চার্চের প্রাঙ্গণে শূলবিদ্ধ করা হলো তাদের প্রত্যেককে। আর ভ্লাদ এগুলো দেখে তুমুল মজা পেলেন। শুধু তাই না, চারদিকে রক্ত আর আর্তচিৎকারের মাঝে ভ্লাদ নির্দেশ দিলেন তার ব্রেকফাস্টের আয়োজন করতে। শূলবিদ্ধ শত শত মানুষের ঠিক মাঝখানে বসে ভ্লাদ তার ব্রেকফাস্ট সারলেন। পরের বছর 1460 সালের এপ্রিল মাস, হাঙ্গেরির সহায়তা নিয়ে ওয়ালাচি আক্রমণ করতে আসলো বিদ্রোহী ড্যান, কিন্তু সে পরাজিত হল। তবে এটাই তার দুর্ভাগ্য ছিল না, বরং জীবিত বন্দী হওয়াটাই ছিল তার দুর্ভাগ্য। ভ্লাদ তার জন্য নতুন শাস্তি আবিষ্কার করলেন। তাকে দিয়ে প্রথমে নিজের কবর খোঁড়ালেন তিনি, তারপর মানুষের মৃত্যু অনুষ্ঠানে খ্রিস্টানরা বাইবেলে যা পড়ে সেটা পড়ালেন তাকে দিয়েই, অতপর কল্লাটা আলাদা করে দিলেন। ভ্লাদের এমন হিংস্রতা দেখে ভয় পেয়ে গেলেন স্বয়ং সম্রাটও। ট্রান্সিলভানিয়ার নেতাদের কাছে চিঠি দিলেন, ওকে আর ডিস্টার্ব করো না, ওকে ওর মতো থাকতে দাও। ব্রাশভ, সিবিউ তারা বারোশেই এই যাত্রায় রক্ষা পেল। কিন্তু গজব নেমে আসলো আমলাস ও ফাগারাসের উপর। তারা ভ্লাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। 1460 সালের অগাস্ট মাসে আমলাস ও ফাগারাসের উপর ঝাঁপিয়ে পড়লেন ভ্লাদ। নারী পুরুষ নির্বিশেষে 30,000 মানুষকে পুড়িয়ে শূলবিদ্ধ করে হত্যা করলেন ভ্লাদ। ভ্লাদের হিংস্রতায় এই দুই ভূখণ্ড জনমানবহীন ধুধু প্রান্তরে পরিণত হল। ক্রমশ শক্তিশালী আর হিংস্র হয়ে ওঠা ভ্লাদ এবার নিজেকে অজেয় ভাবতে লাগলেন। হাঙ্গেরির খবরদারি থেকে মুক্ত হলেন। ট্রান্সিলভানিয়ার নগর রাজ্যগুলোর ওপর হিংস্রতা আর রক্তারক্তি চালিয়ে হাঙ্গেরিয়ান এম্পায়ারকে সন্ধি করতে বাধ্য করেছিল ভ্লাদ। হাঙ্গেরির খবরদারি থেকে সে সম্পূর্ণ মুক্ত তখন। অবশ্য সম্রাট হিসেবে ম্যাথিয়াস কর্ভিনাসকে যথেষ্ট সম্মান করত ভ্লাদ। সম্রাটের কাছে পাঠানো চিঠিপত্রে সে প্রিয় সম্রাট, সম্মানিত সম্রাট এভাবেই সম্বোধন করত সে। উপরন্ত সম্রাটের পরিবারের এক নারীকে বিবাহ করারও কথাবার্তা চলছিল তখন। যাই হোক, হাঙ্গেরির সাথে দফারফার পর ভ্লাদ ক্রমে অহংকারী হয়ে উঠল। নিজেকে অসম্ভব শক্তিশালী ভাবতে শুরু করল সে। তার হিংস্রতা আর নিষ্ঠুরতার ভয়ে সবাইকে কাবু করার স্বপ্ন ছিল তার। স্বাভাবিকভাবেই ভ্লাদের পরবর্তী লক্ষ্য ছিল
অটোমানদের কাছ থেকে মুক্ত হওয়া। 1460 দশকে ভ্লাদ হাঙ্গেরির সম্রাট ও পোপকে নতুন ক্রুসেড ঘোষণা করার জন্য উৎসাহ দিচ্ছিল। ভ্লাদের মতে এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ, কারণ সুলতান তখন ট্রেভিজন সাম্রাজ্যের বিরুদ্ধে 1461 অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত 1460 সালেই ভ্লাদ অটোমান সাম্রাজ্যের সাথে তার চুক্তি ভঙ্গ করা শুরু করে। সে কর পাঠানো বন্ধ করে দেয়, রাজকীয় দূতকে দরবার থেকে তাড়িয়ে দেয়। সুলতান মেহমেদ খান পরের বছর 1461 সালে ট্রেভিজন অভিযানে যান, ফলে ভ্লাদের কাছে চিঠি পাঠানো ব্যতীত তিনি কিছু করতে পারেননি। হামজাবের হত্যাকাণ্ড। হামজাবে ছিলেন মেহমেদ খানের পিতা সুলতান মুরাদ খানের সবচেয়ে বিশ্বস্ত লোক বায়েজিদ পাশার ছোট ভাই। বহু বছর আগে বায়েজিদ পাশা বিদ্রোহীদের হাতে শহীদ হয়েছিলেন, তাই মুরাদ খান তো বটেই, দ্বিতীয় মেহমেদ খানও হামজা পাশাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসতেন। ভ্লাদ যখন হাঙ্গেরির সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলল, এমনকি রাজ পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল, এদিকে কর দেওয়াও বন্ধ করে দিল। তখন সুলতান মেহমেদ খান ভ্লাদকে কনস্ট্যান্টিনোপলে আনার জন্যে হামজা পাশাকে পাঠালেন দূত হিসেবে। হামজা পাশার কাছে সুলতানের গোপন নির্দেশ ছিল যে যদি ভ্লাদ আসতে অস্বীকার করে তাহলে যেন তাকে বন্দি করে নিয়ে আসা হয়। হামজা পাশা ড্যানিউব নদীর নিকট তেমনই একটা ব্যবস্থা করে রেখেছিলেন। ভ্লাদের দরবারে সুলতান পাঠিয়েছিলেন ক্যাটাভোলিনিউস নামে এক গ্রিক স্কলারকে। সুলতানের আশা ছিল যে ক্যাটাভোলিনিউস ভ্লাদকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে ফেলবেন। অন্যদিকে হামজা পাশা তার বিশেষ কয়েকজন সেনা নিয়ে অপেক্ষা করছিলেন। ক্যাটাভোলিনিউস ভ্লাদকে হাঙ্গেরির সাথে সম্পর্ক শীতল করার পরামর্শ দেন, পাশাপাশি চুক্তিতে ফেরত আসার কথা বলেন, কিন্তু ভ্লাদ স্বাভাবিকভাবেই তা দম্ভ সহকারে প্রত্যাখ্যান করে। ভ্লাদ যখন ক্যাটাভোলিনিউসকে এগিয়ে দেওয়ার জন্য ড্যানিউবের তীরে উপস্থিত হলেন, হামজাবে তার সেনাদের নিয়ে আক্রমণ করলেন, কিন্তু ভ্লাদ পূর্বেই এমন কিছু আজ করতে পেরেছিলেন, ফলে হামজাবে আর ক্যাটাভোলিনিউস দুজনেই ভ্লাদের হাতে আটক হলেন। হামজাবে আর তার সাথীদের সবাইকে শুলবিদ্ধ করল ভ্লাদ। হামজাবের শুলটা বেশ লম্বা রাখা হলো। ভ্লাদ নিষ্ঠুর হাসি দিয়ে বললেন, নেতাকে তো প্রাপ্য সম্মান দিতেই হবে। ভ্লাদ এখানেই থামল না। ড্যানিউবের তীরবর্তী ওটোমান গ্রাম ও উত্তর বুলগেরিয়ার ওটোমান রাজ্য তখন গ্রামের পর গ্রাম জ্বলে পড়ে ছাই হল। 1462 সালের 12 ফেব্রুয়ারি হাঙ্গেরির সম্রাটের কাছে লেখা চিঠিতে ভ্লাদ নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে সে এই হামলায় মোট 23,884 জন তুর্কি ও বুলগেরিয়ানকে হত্যা করেছে। সে এটাও লিখেছে যে এটা প্রকৃত সংখ্যা নয়, কারণ ঘুমন্ত অবস্থায় পুড়ে যারা মারা গিয়েছে তাদের গণনা করা হয়নি। 23,884 মূলত তার ও তার সেনাবাহিনীর নিজ হাতে হত্যা করা ও শুলবিদ্ধ করা মানুষের সংখ্যা। হামজা পাশার মর্মান্তিক মৃত্যু সংবাদ সুলতান মেহমেদকে দিতে গিয়েছিলেন মাহমুদ পাশা। খবর শুনে সুলতান এমন ক্রুদ্ধ হয়েছিলেন যে মাহমুদ পাশাকে আঘাত করে বসেন। হামজা পাশার মৃত্যু ছিল সুলতানের জন্য চরম দুঃখ সাথে অপমানের বিষয়, কারণ হামজা পাশাই ছিলেন সুলতানের সবচেয়ে বিশ্বস্ত লোক। সুলতান মেহমেদ খান তখনই ওয়ার কাউন্সিল আহ্বান করলেন। আনাতোলিয়া থেকে ভ্লাদের ভাই রাদু দ্য হ্যান্ডসামকেও আসার আদেশ দিলেন। ওয়ার কাউন্সিলে সুলতানি নিজে ওয়ালাচিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাদুবেকে ওয়ালাচিয়ার পরবর্তী শাসক হিসেবে মনোনীত করলেন সুলতান। লাল কাফতান পরিয়ে অভিনন্দন জানানো হলো রাদুবেকে। 4000 সেনা নিয়ে অগ্রবাহিনী হিসেবে নিকোপোলিসের উদ্দেশ্যে রওনা হলেন রাদুবে। সুলতানের মূল বাহিনী আসার আগে রাস্তা পরীক্ষা করাই ছিল অগ্রবাহিনীর মূল দায়িত্ব। অবশেষে 1462 সালের 4 জুন সুলতান মেহমেদ খান 60,000 সৈন্যের বাহিনী নিয়ে ড্যানিউব পাড়ি দিতে প্রস্তুতি নিলেন। সুলতান যখন নিকোপোলিসে পৌঁছলেন, ড্রাকুলা তার 22,000 সৈন্য নিয়ে ক্যাম্প করেছিলেন আগেই। ছোট ছোট নৌকার সাহায্যে অটোমান সেনাবাহিনী যখন নদীর ওপারে পৌঁছল, ড্রাকুলার কাননগুলো গর্জন করে উঠল। আর পরের পর্বে আসছে ভ্লাদ ড্রাকুলার আসল নিষ্ঠুরতা, বর্বরতা এবং তার সবথেকে ভয়ঙ্কর রূপ, যে কিনা এক রাতেই উসমান সাম্রাজ্যের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী জেনিসারি বাহিনীর 15,000 সেনাকে হত্যা করে এবং সারা বিশ্ব যার ভয় কাঁপত, যার কাছে কিনা সুলতান মেহমেদ খান ফাতিহ প্রায় হেরে যেতে বসছিলেন। আজকের পর্ব এখানে সমাপ্ত করছি। সামনের পর্ব এবং এমন অসংখ্য ইতিহাস জানতে আমাদের মুসলিমের সম্মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পর্বটি আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।